স্টিজি আপনারা যারা বুদ্ধিভিত্তিক চর্চা এবং সৃজনশীল চর্চা একসঙ্গে শুরু করেছিলেন, তাদের বেশিরভাগের তুলনায় আপনার জার্নিটা খুব আলাদা। তো কি কি জিনিস এই বিপুল আপনাদের আপনাদের মেধাবী গবেষক, বুদ্ধিজীবী এবং সৃজনশীল লেখালেখিতে প্রচুর কোনো মানুষের তো উন্নয়ত বেশিরভাগ লোকের সঙ্গে আপনার পার্থক্য হলো কীভাবে, মানে আপনি নিজেকে এটা কীভাবে ব্যাখ্যা করেন? কাকা আমি আমার ব্যাখ্যাটা সঠিক কিনা এটা বলতে সম্মত জানি, কিন্তু আমার নিজের ফিলিং, নিজের সম্পর্কে আমি ক্রিটিক্যালি চিন্তা করি। আমি তো আসলে ওই বুদ্ধিজীবী গদ্য লেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে। আমি প্রথমত প্রস্তুত ছিলাম কবিতা আমার সাংঘাতিক ফেভারিট জিনিস। আর যেটা আমি মিস করি ভীষণভাবে, আমার কাছে মনে হয় যে আমি গান লিখলে, গান করলে সেটা ভালো করতাম, কিন্তু এটা আমি কোনো কারণে পারিনি, সুযোগ হয় না, সুযোগ করে উঠিনি। আর বুদ্ধিভিত্তিক কাজটা আমি শুরু করেছি কিন্তু আসলে অনেক পরে, এবং তার জন্য অনেকে যারা এই ক্ষেত্রে আমাকে বিপুল উৎসাহ দিচ্ছে। আমি দু একজনের মধ্যে, আমাকে নাম না বললে অন্যায় হবে, তার মধ্যে সাজ্জা যেমন, ব্রাত্য যেমন, আর সভা তো আছে। মানে আমরা একটা চৌষের সময় ওটা এটা একটা আলাদা, এই সঙ্গটা আমার একটু ভিন্ন রকম ছিল তুলনামূলকভাবে। আমার ধরুন অন্যান্য কবিবন্ধু যেমন শহীদ কাদরি, কি তার আগের জেনারেশন শামসুর রহমান, কি আল মাহমুদ, আমি প্রচুর সময় দিয়েছি। আল মাহমুদের সঙ্গে তো রাতের পর রাত কাটিয়েছি। আল মাহমুদ এসে আমার কাছে উঠতেন, হলে উঠতো আমার কাছে। আর আমার পাশে তো ছিল রফিক আজাদ, একসঙ্গে থাকতাম। তো রফিককে নিয়ে তো প্রতিদিন বিকালবেলা আমাদের কী ছিল, নিয়ে বিকালবেলা আমরা যেতাম আপনার ওই মহাবলী ইনস্টিটিউটে। আমি বলতেছি একবারে তরুণদের, তখনকার সেই তরুণ তুর্কদের, এটা কি 71 এর আগের কথা? 60 কথা বলছি, 60 শেষ, 68 69। ইলিয়াস ধরুন আজকে বুড়োতে আপনার চিনবেন না নিবে। তারপর এরা এই পুরো গ্রুপটা, শহীদুল ছোটো গল্প লেখে, এদের এক ঝাঁক অসম্ভব ট্যালেন্টেড। এদের একটা বিরাট জীবন কেটেছে, রেক্স থেকে শুরু করে, তারপরে তাজ হোটেল থেকে শুরু করে আপনার সদরঘাট। আমাদের দিন শুরু হতো বিকাল 4টায়, আর আমাদের দিন শেষ হতো ভোর, যখন সূর্য ওঠে সদরঘাটের বুড়িগঙ্গার তীরে। এই ছিল আমাদের একটু জাস্ট বলি, মানে আপনি এটা তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে ঢাকার অ্যাটমসফিয়ার, এই পরিবেশে এর আগে কি আপনার লেখালেখির প্রতি কোনো আগ্রহ? ওরকম আগ্রহ ছিল, মানে ইউনিভার্সিটির আগে লিখতাম, কবিতা পড়তে ভালো লাগছে, পছন্দ করছে। আমার ভাই লেখালেখি করতেন, আমার বড় ভাই যিনি, উনি লেখালেখি করতেন। তো উনি যেসব কাজ করেছেন সেসব আমার কাছে একটু বিস্ময়কর লাগে। উনি আমার জন্য প্রথম বিষ্ণুদের কবিতার বই কিনে আনেন, যখন দেখেছেন কবিতা লিখতে, এটা পড়। তো আমি বিশ্বদের পরে কেসিটা তোমার থমকানো চোখে চমকায় বড় হয়, মুখস্থ করতে, আবৃত্তি করতে, ছোট্ট তখন পরে। আমার ভাইদের খুব মজা এটা করছে। আমার বোন ছিল, যে পরে মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাকের চাপায়, ও ছিল সাংঘাতিক ক্লোজ আমার। তো সম্ভবত যে প্রশ্ন আপনি করছেন, এটা আমার মনে হয় আমার অবচেতনে আমার বোনের একটা অদ্ভুত একটা প্রভাব আছে। কীরকম প্রভাবটা আমি ধীরে ধীরে তো বুঝেছি, আগে থেকে বুঝতাম অবশ্য, এটা এখন তো হয়তো বলছি আপনাদেরকে। প্রভাবটা ছিল, আমি আমার বোনের, যেহেতু বড় বোনরা ভাইদের সাথে করে খুব ঘনিষ্ঠ থাকে না, তো ও ছিল বড় নিরুমা, নাহার নাম ছিল, রোকেয়া হাসপাতাল হলে ছিল, ওখানে ওই ট্রাকের সামনে মারা গেছে। তো তার জিনিসটা ছিল কি, ও হিস্ট্রিতে অসম্ভব ভালো ছাত্র ছিল এবং প্রচুর পড়তো। আমরা তো এখন থেকে আমরা যে পড়ার অভ্যাস, এটা কিছুটা ওর কাছ থেকে প্রচুর পড়তো। আর ছুটির সময় সব বই নিয়ে যেত, আর সব বই যখন নিয়ে যেত আসিম মজুমদার থেকে ইংরেজিতে, আমি যখন দেখতাম মজা লাগতো, এটা বল ব্যাখ্যা ধরে হিস্ট্রি বসে মজা হবে। আমি তো পড়তে আসছে মজা, তখন কমই মাত্রা, আমি ক্লাসে তো মারতে ম্যাট্রিক পাস করেছি, ইংরেজি তো ভালো বুঝি না, কিন্তু পড়ে মন পড়ে সময় ও খুব ধৈর্য ধারণ করে কিন্তু আমাকে এগুলো বোঝাতো। তো তার প্রভাবটা যে পড়েছে আমার উপরে, এটা আমি পড়েছি ধীরে ধীরে। যখন এই গদ্য লেখার দিকে ঢুকলাম, তখন হিস্ট্রি লেখার দিকে, ফিলোসফি আমার বড় ভাইয়ের দ্বারা হয়েছে প্রভাব। এটা মনে পড়ে। উনি জার্মান ভাষা জানতেন, উনি তো বাইরে পড়াশোনা করেছেন, বড় ভাই জার্মান ভাষা জানতেন, রুশ ভাষা জানতেন। উনি আপনার ছাত্র ইউনিয়ন করতেন সভাপতি। উনি বাইরে পড়েছে, জার্মানিতে পড়াশোনা করছে, অস্ট্রিয়াতে পড়েছে, পরে রাশিয়াতে ছিল, তারপর সারা জীবন তো সিবি করে গেছে। রুশ ভাষা জানতো। কত বড় মানে বয়সে? আমার সবচেয়ে বড় ভাই। মানে আমার বয়সে কত? আমার বয়সে 7 বছর। 7 বছর বয়স। তো এই বড় ভাইয়ের যে প্রভাবটা, এটা ইন্টেলেকচুয়াল প্রভাব। তো বড় ভাই পরবর্তী কি নানান তার বিভিন্ন কারণে, ঠিক যেভাবে তার বিকাশটা আমরা আশা করেছিলাম এটা হয়নি, হয়তো তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ছিল, হতে পারে। তো সে স্বভাবতই তারও একটা ইচ্ছে ছিল যে আমার মধ্যে হয়তো সে চাইছে যে আমি
আগে যাই, যেহেতু দেখছি আমি একটু ইন্টারেস্ট, কিন্তু আমি আগ্রহী ছিলাম না, আমি কবিতাতে আগ্রহ। গ্রামে আপনার মতো নাকি গ্রামে চলে যাচ্ছি, সারা বসে গান শুনে আমার সাথে পিঠা খেতেছি বাপে, যে কোথায় ছিলি সারা রাত। আমি এতে গেছে বসে আমার ভক্তির গান হচ্ছে গিয়ে কোথায় বাড়িতে গান করতেছে, ঘুরে ভোরবেলা চুপু চুপু ঢুকতেছে চৌমনি কলেজের ছাত্র। চৌমনি কলেজে। তখন আমাদের কিন্তু রেলে যেতাম আমরা, এবং হেঁটে কাদার মধ্যে হেঁটে যেতাম 7 মাইল, অনেক কষ্ট করে প্রতিদিন? কলেজে পড়েছি। হ্যাঁ, প্রতিদিন এরকম 7 মাইল হেঁটে প্রায় যাওয়া, 7 মাইল হেঁটে আসা। কেন আপনি মাইজদির লোক, মাইজদিকে রাস্তা ছিল না? মাইজিদ থেকে তো যেতে পারতাম, সবসময় পেতাম না ট্রেন, আর শয়তান ছিলাম তো তখন, তো ছোটরা দৌড়তাম, তো দৌড়াই দৌড়াই চলে যেতাম। ওই ভোরবেলা আসে বা 7 মাইল যেতে তো খুব বেশি সময় লাগে না, ঘন্টার 2 আড়াই লাগে। আর সেই ঘন্টার 2 আড়াইলের মধ্যে সারা গ্রাম দেখতে যাচ্ছি না আমরা, এটা হচ্ছে মজার তো কিছু নেই। তার মানে ওটা আপনাকে মানে আপনার উপর আসলে একটা ইতিবাচক প্রভাব পড়েছে। হ্যাঁ, পড়ছে অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যে তো আপনার- জঙ্গলে ছেলেবেলায় তো এই জঙ্গলে যাওয়া, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, আর সবচেয়ে ফেভারিট পথ ছিল যে রেল লাইনের উপর দিয়ে দৌড়ায় যাওয়া, কত কম সময় পৌঁছতে পারে। ট্রেনে কতক্ষণ লাগে আর আমরা কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, আচ্ছা, এটা ছিল একটা বিরাট খেলা। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আপনার তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু আর 10 এই ধরনের ফ্যামিলির তুলনায় একটু অ্যাডভান্স ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, এটা বলবো, এটা তার সৌভাগ্য হলো- মনে তার মানে হলো আপনার এক ধরনের সচ্ছলতাও নিশ্চয় ছিল, না হয় আপনার ভাই বোনরা সচ্ছলতা যে খুব বেশি ছিল তা না, কিন্তু আমার ভাই বোনদের তো এক ভাই প্রভাবিত করেছে আমাকে, কিন্তু আমাকে একদম ডিপলি যিনি বলবো যে স্পিরিচুয়ালি প্রভাবিত করে, এখনও করে বা করে রেখেছে গভীরভাবে, শুধু আমি না, আমি এবং সিরাজুল খান দুজনকে। ইনি হলাম আমার মা ফাতেমা খাতুন। ফাতেমা খাতুনের সবচেয়ে প্রিয় ছিল 2টা ছেলে, একটা ছিল সিরাজুল খান, নিজাম ডাকতো, কারণ নিজাম এসে ফুপি এসে মা আমার সঙ্গে ফুসফাট ঘুষঘাস করতো। আর ওই নিজামকে তো একটু ছন্ন ছাড়া ছিল, রাজনীতি করতো, কিন্তু ওই কথা বলতে পছন্দ করতো, ওই মা কথা বলতে পছন্দ করতো, ওই বসে বসে দেখলাম যে তারা গল্প করছে, আর আমি তো ছিলামই। ফলে মাকে প্রভাবটা কীরকম পড়েছে বলি আপনাকে, নামাজ পড়ার পরে নোয়াখালীর মতো একটা অত্যন্ত আপনার কি বলে একটু ধর্মীয় দিক থেকে অনেক বেশি আপনার কি বলে রক্ষণশীল একটা পরিবারের মধ্যে আমি নামাজ পড়ে শেষ করি, আমাকে বসে বসে মা কর্ণকুন্তির সংবাদ মুখস্থ করাচ্ছে। আমি তখন ছোট, পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সুবিধার বন্ধনে আচিরত কর্ণ নাম যার, অধীরত সৌতপুত্র রাধা গর্ভ জাত সে আমি। হ্যাঁ, কহ মানে কি মা তো মানে কে তুমি মা, এই যে এখন ভুলে গেছি, আমি আগে তো পুরো মুখস্থ করতাম, আর পুরো মুখস্থ করতাম, আর আমার শয়তান ছিলাম তো দুষ্ট। তো আমি গিয়ে তখন আমাদের যে বন্ধুবান্ধব ছিল, হিন্দু বন্ধুবান্ধব, ওদের বাড়ায় গিয়ে এগুলো করতাম। তো করলে সব মেয়ের এগুলো, তো ছোটো ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, এই সব কোলে নিয়ে এই বলো কবিতা পড়ো, আমার খুব মজা লাগবে, মেয়েদের কোলে কোলে করতে ছোট্ট বয়স, এই কত বয়স 9, 10 একটা হতে পারি, কিন্তু ওই যে কর্ণকুন্তির সংবাদ আবৃত্তি করতে, কেন ইমাজিন দিস একটা মুসলমানের লম্বা কবিতা এবং হ্যাঁ পুরো মুখস্থ ছিল, আচ্ছা আবার পুরো মুখস্থ ছিল। এখন তো বললে তো আমার পড়লে পুরো মনে পড়ে যায়। তার মানে আপনার মা আপনাকে একদিকে কবিতা ইয়ে করছে, আবার অন্যদিকে কথা বলতে পছন্দ করতেন। কথা বলতে ভীষণ খুবই, উনি যেসব জ্ঞানী ছিল, কারণ আমার মানে মায়ের দিক থেকে যেমন ওরা বলতো, তারা যে তারাও হয় না আমাদের মুসলমান পরিবারে, আমরা সৈয়দ পরিবার, এগুলো এইসব হচ্ছে আমাদের পরিবার ছিল, তাই আই ডেন্ট বিলিভ ইন ইট। কিন্তু আমাদের আগে মায়ের পরিবারের দিক থেকে পীরদের একটা প্রভাব ছিল, এই একটা দিক ছিল। আরেকটা দিক আছে, সিরাজুল হক আমার দাদা, উনি খুব স্পিরিচুয়াল পার্সন ছিলেন, ফলে ওটা একটা প্রভাব এসে হয়তো মিশেছে। আমি টের পাই আর কি, মানে বাড়ির পরিবেশে আমার বাবার কথাবার্তা, মায়েদের আচরণের মধ্যে দুইটা, মানে আমার মায়ের আচরণটা ছিল অসাধারণ। এইটা করতে যে আমি একবার একটা হিন্দু পাড়ায় গেছে, ছোট মানুষ, তখন একটা ওদের পাকঘরে ঢুকে গেছে, তো পাকঘরে ঢুকে পরে পুরো পাড়াতে হয়েছে পড়ে গেছে পাকঘরে, তা আমি বুঝিনি ঘটনাটা কি, বিরাট হয়েছে তৎক্ষণাৎ। কিন্তু কেন পাকঘরে ব্রাহ্মণ যে ছিল, যে পাচক, ও তো রাগারাগি করছে, সবসময় উঠেছে এসব মুসলমানগুলোকে ঢুকতে দিও না, এই করে আমরা সব অপরিচিত করেছিলাম, সব আমাকে এখন ধুতে হবে, সব অপরিষ্কার করতে হবে, গোবর দিতে, আমি তো এগুলো কিছু জানতাম না আগে। তা আমি বেড়ে ফিরে তো খুব মনে কষ্ট পেয়ে মাকে এসে বলতেছে, তো আমার মা এসে মনে আছে, আমার খুব ঠান্ডা মাথায় বোঝাচ্ছে এটা ওদের ধর্ম, ওটা ওদের নিয়ম, ওদেরটাকে ওরা ঠিক কাজ করেছে, তুমি ওদের এখানে ঢুকছো, তুমি জানতে না, তোমার কোনো দোষ নেই, কিন্তু এটা ওদের নিয়ম, কিন্তু ওরা ভালো মানুষ। ফলে তিনি আমাকে বারবার কিন্তু বোঝার চেষ্টা করছে ওরা ভালো মানুষ। তারপর মায়ের একটা বান্ধবী ছিল প্রীতিলতা,
আমি একটা কবিতা আছে, কবিতা আছে, হুম। সে প্রীতিদির সঙ্গে বসায় ওকে বলছিল গল্পটা, প্রীতিদি বলছে না না না, ওটা তো করা উচিত হয়, আসলে তো ভুল এত বেশি করে না, কিন্তু প্রত্যেকের ধর্মের একটা নিয়ম আছে। আমি যদি আজকে ধরো মসজিদে যাই, তারা যেমন তোমরা পছন্দ করবে না, ঠিক তেমনি ওরা এরকম করে, কিন্তু আমরা সকলে একসঙ্গে থাকি। তো এগুলো আমার মনের মধ্যে, মনের জগতের প্রভাব ফেলতে পারে। ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সটা আমি মনে করি ভাইয়ের দ্বারা হয়েছে, ডেফিনেটলি একটা প্রভাবটা ছিল। পড়ার অভ্যাসটা ওনার কাছ থেকে আমি শিখেছি, লেখার ধৈর্য ধরে লেখার অভ্যাসটা ওনার কাছ থেকে শিখেছি। একটা জিনিস না বুঝলে বারবার পড়তে হয়, কেমন না পড়লে যিনি বুঝেন তার কাছে যেতে হয়, এটা ভাই আমাকে শিখেছে। আমি এটা আমি এখনো করি, এখন আমি করি। এই আচ্ছা, আপনি যখন ঢাকায় আসলেন তখন তো ঢাকা মানে বৃহত্তর অর্থে বামপন্থী রেটোরিক্সে ভর্তি, একদম। পার্টি একদম। সরগরম, একদম আবার আরেকদিকে জাতীয়তাবাদও খুব আগাচ্ছে আগাচ্ছে। ওই মুহূর্তে। আপনাকে বোধহয় ইয়ের দিক থেকে জাতীয়তাবাদী ব্যাপারগুলো বোধহয় কখনো আকর্ষণ করে না। করতো, কিন্তু এটা তো করতো যে এটা তখন তো বাঙালি জাতীয়বাদী, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি খুব পছন্দ করতাম। কিন্তু আমরা তখন আমরা যাচ্ছি, আমি সাজ্জাদ কাদের, আমরা তখন সঞ্জয় জাফর বাসায় যাচ্ছি, পাঠচক্র হচ্ছে, এখনকার মতো অত পাঠচক্র না, কালচার পাঠচক্র হচ্ছে, পছন্দ করছে আমাদেরকে, তারা অপছন্দ করছে, কারণ আমাদের ইন্টেলিজেন্ট তখন, ঢাকা শহরের সত্যি ইন্টেলিজেন্ট বলা হতো আমরা, ঠিক না? তো ফলে আমাদের যাওয়াটা ওদের জন্য একটা বিরাট ব্যাপার, ভালো পছন্দ। আর আমরা ছিলাম শয়তান, আমরা সঞ্জয় জাফরের গানটা শুনে বলতাম যে ওই যে যেটা বলতাম যে রবীন্দ্রনাথের গান কি যে তার মানে, রাজেশ্বরী দত্ত শুধু জানে, তোমার জাতিবাদের একটা চূড়ান্ত রূপ, খেপাতে পারবে। রাজেশ্বরী দত্ত ছিল সুনীলনাথ দত্তের পাঞ্জাবি স্ত্রী, তো পাঞ্জাব আর বাঙালি লড়াই, ওরা বাঙালি জাতিবাদ বলতেছে, তো আমরা খেপাচ্ছি যে রবীন্দ্রনাথের গানটা রাজেশ্বরী দত্ত জানবো, তো পাঞ্জাবি ওই জানে, তোমরা তো জানবো না। তো এইগুলো ছিল আমাদের, বলবো যে একদম। আজম ভাইয়ের প্রশ্নের মধ্যে যেটা আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এরকম চরম জাতিবাদ এবং ট্রেডিশনাল বামপন্থী রেটরিকের মধ্যে আপনি ওই ট্রেডিশনাল বামপন্থী দল না করে আপনি একটা অন্য ধারার দলে ঢুকতেছেন কিভাবে, বা অন্য ধরনের চিন্তার মধ্যে ঢুকতেছেন কিভাবে? না, আমি প্রথমত প্রভাবিত হয়েছি এমএল, রেভলিউশনারি প্রোটেকশন, এটা তো সন্দেহ নেই, ওটা এটা আন্তরিক। কখন, কিভাবে? এটা আমি 67-এ, আমি ঢাকায় এসে প্রথমেই আমি এই আপনার রেভলিউশন প্রোটেস্ট যুক্ত হয়ে পড়েছি। ঢাকা আসার পরপরই আমি এবং হুমায়ুন একসঙ্গে প্রেম করে শুরু হয়েছি, হুমায়ুন কবির, ঠিক না? আমরা একসঙ্গেই ঢাকাতে এসে আমাদের তরুণ তখনকার স্যান্ডেল পড়া, আমরা তো খুব এলোমেলো ছেলে, উদ্ভ্রান্ত, তো ফলে মেয়েরা খুব তাড়াতাড়ি পেয়ে পড়তো আমাদের, কারণ ওদের পছন্দ করে একটুখানি অগোচরে পড়াবে। আবার আমরা তো কবিতা মুখস্থ করতে পারতেছি একটা পর একটা, এটা তারা বিস্মিত তাদের, ঠিক না? আমাদের কাছ থেকে তারা শাল বদলের কবিতা শুনতেছে, প্রিয়তমার সুন্দরী তোমারে যে আমার উজ্জ্বল উদ্ধার, অমৃতের দিব্য প্রতিমারে অমৃতের করি নমস্কার। এইটা একটা ইয়াং ছেলের মুখে শোনার পরে কোনো যুবতী মেয়ের পক্ষে স্থির থাকা কঠিন ছিল। ওই যুগ এখন আর নাই, তখন আমি ছিল। করতে পারবো না, আমাদের যুগটা ছিল, আমাদের যুগটা ছিল। আমার তখন তো আমরা দেখেছি অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি কালচার মেয়েরা ছিল, অনেক বেশি হ্যাঁ, কালচার, তা ছিল। কিন্তু ফলে এর এমন সাথে সাহসও ছিল। এই প্রেমের সাথে রেভলিউশনারি প্রসেসের সম্পর্ক কি? আপনি সম্পর্কটা হচ্ছে যে আমরা সবসময় প্রথাগত ধারায় যাইনি। রেভলিউশনটা মানে কি, প্রথাগত ব্যবস্থার মধ্যে না থাকতে পারা, ভিন্ন জিনিসের দেখতে যায়। যেমন ধরুন একদিকে আপনি বলবেন যে এটা অনাচার, ঠিকই খারাপ, এখন তো বুঝি, তখন যাতে রফিকাতা যদি এই এত বেশি মদ্যপান না করতে, বেঁচে থাকতে বেশি দেন। রফিক আজাদকে অলমোস্ট এভরিডে আমাকে মাহুবালি ইনস্টিটিউট থেকে কাঁধে করে বমি করতে সে, আর কাঁধে করে হলে পৌঁছে দিতে পারছে, এটা হলো হিস্ট্রি। রফিক আমাকে খোকন ডাকত, আমার খোকন, আমি তার প্রতিপুরুষ ওখান থেকে এসেছিলাম। তো আপনার নাম আমার অরিজিনাল নাম তো খোকন। খোকন বলে কোনো সম্পর্ক নাই, এটা রফিক। খোকনটা ওখান থেকে আসছে। খোকন, রফিক এটা খুব গুরুত্বপূর্ণ information। মানে উনি কেন খোকন হিসেবে অসম্ভব, এমনি ডাকতো আর কি। আচ্ছা আদর করে? অসম্ভব, রফিক অসম্ভব Senior, 4 বছর সিনিয়র। রফিক অসম্ভব স্নেহশীল ছিল, এবং শুধু তাই না, রফিক তো ধরেন, যেহেতু রফিকের যে সুন্দর সাম্পানে এসে মাধবী এসেই বলে যায়, তার বিখ্যাত কবিতা, তো আমার তো রফিকের না ওটা, রফিক পড়াচ্ছে আমাকে, রফির কাছে বসে বসে রাতের পর রাত কবিতা আবৃত্তি করতেছে, হাঁটতেছে, সে মদ খেয়ে মাতলামি করতেছে, কিন্তু ওগুলো আছে তার, ওই কোথা দিয়ে কবিতা, সুনীল দত্তের কবিতা, ওই কবিতা সে কবিতা পড়ছে, ফলে আমাদের এডুকেশনটা ওখানে হয়েছে। ফলে আমি যদি এখন অস্বীকার করি এটা ভুল হবে। আবার রফিক দেখি যে চলে গেছে যুদ্ধের সময় ওই ইয়ের সঙ্গে, আমাদের টাঙ্গাইলের কাদের সিদ্দিকের সঙ্গে, ফিরে এসে সে ওই যে রাজাকে মারলো ব্যানর দিয়ে, তারপর ওর সঙ্গে আমার বিচ্ছেদটা ঘটে, আর সেটা পরে বলতে সে করবো না। কিন্তু রফিকের শেষ 60 এটার সময়টা রফিক আজাদ ছিল সবচেয়ে ঘনিষ্ঠ। আরেকটা সবচেয়ে বড় প্রভাবিত ছিল, কারণ আব্দুল হকের রাজনীতি করতে
আমাদের আখতারুজ্জামান ইলিয়াস। তো আমরা তো একই পলিটিক্স করতে, বিরোধ ছিল, তর্ক হতো পলিটিক্যাল, কিন্তু লিটারেলি তো আমরা একদম ক্লোজ। ইলিয়াসের যে পুরনো ঢাকার অলি গলি হাঁটছি না আমরা, আমার হ্যাঁ কোনো নাই। ইলিয়াস আমি কখনো ইলিয়াস করতে গিয়ে বলি যে সকাল থেকে বাংলা মধ্যে বসে, এটা সরি আমি বলতেছি পাবলিক হতে চলে গেছে, এটা নেতিবাচক আকারে বলছি না। একটা তো জীবন তারা কাটিয়েছে আমার জেনারেশন যারা, এটা তো উশৃঙ্খল জীবন ছিল, এটা আমি কখনো গ্রহণ করিনি। তো তখনই আপনি এগুলো করতেন না? না, আমি যে মদ খাইনি গাঁজা খাইনি এটা তো বলাটা ঠিক না, অবশ্যই সেটা ভিন্ন কোশ্চেন। এটা কখনোই আমাকে স্পর্শ করে। মানে একটা লিমিটের মধ্যে থাকতেন, আমি আমি কখনো আগ্রহী ছিলাম না, মানে মদ খেয়ে আপনাকে বমি করতে হবে, মদ খেয়ে মাতলামি করতে হবে, আই নেভার লাইক ইট, এটা অপছন্দ লাগতো। আমি কেন এরকম হবো, এটা দরকার তো নেই আমার, এটা ঝামেলা। আবার একটা এখন কিন্তু রবিকে ভালোবাসি, এই কান্দি করে আমি নিছি। আমার ক্লোজ বন্ধুর মধ্যে যে ছিল সে ছিল সাজ্জাদ কাদের। সাজ্জাদের আমি একসঙ্গে কবিতা বই বের করি, ও ধ্রুপদী ওই থেকে ভুলে গেলাম, কবিতা বই না আছে, খুব খারাপ কথা, ধ্রুপদীর সংলাপ। কাদির সাজ্জাদ আবার গদ্যে খুব ভালো ছিল, পড়েছেন মানে লিটারারি প্রোজ। ফলে একই সময় যদি এখন যদি বলি যে আমাকে কিছুটা গদ্য লেখা আমি সাজ্জাদের কাছ থেকে শিখেছি। কেমন শিখেছি? হুমায়ুনের কাছে শিখেছি দুর্ধর্ষ সাহস। হুমায়ুন ছিল প্রচণ্ড সাহস। আমি এবং হুমায়ুন কী করতাম ঢাকা শহর সেই সময় বলি, মাত্র সফা আসছে একটা সেই সময় ঢাকায়, সফার টাইফয়েডে ওর মুখটা ছিল বাঁকা। আমি দেখেছি কি সব, আমি দুইবার দেখছি, আজও মনে আছে, সব মুখটা মাখাচ্ছে কথা এমনি করে মাখা হয়ে যেত, মুখটা মাখা হয়ে যেত। তো লোকে হাসাহাসি করতে হবে, খুব হাসাহাসি করতো। আমরা প্রথম দিকে তো খুবই হাসাহাসি করতো। কেমন আমরা সামহাও সব প্রতি খুব দুর্বল হয়ে পড়ে। ওর সরলতা, ওর জীবন, সমস্ত কিছু মেরে, ওর প্রেম ভালোবাসা অদ্ভুতভাবে ওর ঘনিষ্ঠ হয়ে পড়ে। আমি তো আমার তো ভীষণ ঘনিষ্ঠ হয়ে পড়ি। তো আমি এবং হুমায়ুন ছিলাম সফার সঙ্গে, আর আমরা তো বন্দুক নিয়ে ঘুরে বেড়াতাম তো সেটা, আমরা তো ঢাকা শহরের টপ মাস্টার। তো সফা কি খারাপ কথা বলার সাহস থাকবে তার? মানে আর্মস ক্যারি করতেন লিটারালি। তখন দেখছি, তারপরে তো আমরা যুদ্ধের পরে তখন কে জানো, তখন তো পাকিস্তানি পুলিশ এত 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 শক্তিশালী ছিল, অত শুনে তখন ওই যে আপনার কি বলে পুরনো ঢাকায় হাতের তৈরি সেগুলো ছিল অবশ্যই। আমরা হাতের তৈরি তখন বই পড়তেছি, আমরা হাতে লিখতেছি, তাতে আমি মহাসান থেকে বই লিখতেছি সব 5 জন মিলে, তারপর আপনি করতে। আর আমার চেয়ে হুমায়ুন ছিল এক কাঠি চড়া এই ক্ষেত্রে, ঠিক না? আমি তোকে বলতে পর্তুগিজ, আমি কখনো বলবো আমি সবসময় পর্তুগিজ দেখতাম, মানে পর্তুগিজ বলে দেখতাম, ওতে ওর রক্তের মধ্যে পর্তুগিজ জলদস্যু সমস্ত চরিত্র সব চরিত্র, মানে সাহসের দিক থেকে বলতে। দুর্দান্ত। আমি এত বড় সাহস আমি কাউকে দেখিনি। তো বড় আমি তো সাহসের কথা বলি। আমরা তো ড্যামরাতে যুদ্ধ করছি, আমি হুমায়ুন, আমরা ড্যামরাতে যখন ভারতীয়রা যন্ত্রপাতি চুরি করে নিয়ে চলে, আমি তো চলে যেতে বাধ্য হয়েছি। তখন সেখান থেকে গিয়ে তো আমরা তখন আমরা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছি। আমি তখন 1 নম্বর টার্গেট, আমাকে ধরবে গ্রেফতার, এটা আমি পারলাম, বাধ্য হইতে আমি চলে গেছি। তো হুমায়ুন তো যায়নি, হুমায়ুন তো রয়ে গেছিল শেষ। কিন্তু মূল জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো যে তারপরেও কিন্তু আমি সম্বাদী দল, সরকার পার্টি, জাসদ সবার সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু বাই দিস টাইম আমি বলবো যে 70-র পরে, 71-এর পরে এদের বিভিন্ন রকম কর্মকাণ্ড, এখন যেমন করে আমরা হতাশ হচ্ছি, আমারও একটা হতাশা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখনই আমরা গড়তে পারলাম না স্বাধীনতার পরে একটা সত্যিকারের অর্থে একটা বাংলাদেশটাকে আমাদের মতো করে হয়নি, তখন আর বিশেষত লেফট যখন ব্যর্থ হল, মানে আমেরিকার ব্যর্থতা আমি তখন অতটা বুঝি নেই, ব্যর্থতা কতটা হয়েছে। কিন্তু বাম যে ব্যর্থ হয়েছে এটা পরিষ্কার। আমরা যে ধারায় ছিলাম, আমি কিছু সুবিধা ভোগ করেছি, কারণ যদি সৈয়দ আলম খান আমার ভাই, আমি থাকতাম ঢাকা হলে, আর ঢাকা হলে থাকতো খোকা, ওই এনএসএফের খোকা। এনএসএফের খোকা তার আমাকে কিছুটা সাহায্য করার জন্য, কিছুটা সিরাজ আলমকে ভয় দেখাবার জন্য ও সাপ পুষত। সাপের বাক্সাটা আমার রুমে এসে রাখতো, তলায় যদিও রাখতো। আমার সঙ্গে খাতির ছিল তার খুব ভালো, পছন্দ করতো আমাকে, কিছু কিন্তু ঝামেলা করতো না কখনো। আমি ঢাকা হলে কিন্তু কখনো, আমি একটা ছাত্র ইউনিয়ন করার ছেলে, আমি একটা সিরাজ আলম খানের ভাই, কখনো ডিস্টার্ব হয়নি। ডিস্টার্ব না হওয়ার একটা বড় কারণ ছিল কিন্তু আবার ওই হুমায়ুন, কারণ তারা যাতে হিংস্র, ওরা কিছু একটা হলে কিন্তু ওই এনএসএফ মানবে না। তো এইভাবে কিন্তু আমরা ঢাকা হলে থেকেছি। আর এটা আমার একটা জীবন, আরেকটা জীবনের সম্পূর্ণ হয়েছে আমার লিটারারি কালচারাল জীবন, সেখানে হুমায়ুন আবার আছে।
সেখানে হুমান একটা ভিন্ন হুমান, সেটা প্রেমিক রেবুর জন্য তার যে কাতরতা, তার যে লাভ, প্রথম চোখের সামনে দেখছি, আমি ওর পড়লে কবিতা লেগেছে। ওর যখন প্রথম অন্তঃসত্ত্বায় রেবু, আমি তো প্রতিদিন ওর সঙ্গে ছিলাম। এই যে গুড ফাদার। আপনার কিন্তু প্রথম বই তো বেরোচ্ছে 72-এ, তখন তো আপনার বয়স খুব বেশি নয়, খুব বেশি না। 47 আমার লেখালেখি তো অনেক আগে শুরু হয়েছে। আগে শুরু হয়েছে। কিন্তু আগের লেখাপত্র কোথায় আপনার ওই বইয়ে? মানে এটা পলিটিক্যালি এত শার্প ওই বয়সের তুলনায়, বয়স হিসাবে কিংবা একটা অন্যরকম লেখা থাকে না। সৈয়দ আলী হাসান একদিকে এই কথা বলেছে, উনি তো প্রথম বিষয় দিয়েছে, তুমি কেউ এটা কেউ বলো পলিটিক্যাল, আমি পলিটিক্যাল লোক। ওকে, মানে আপনি যে আপনার কাব্যিকতার পরিচয় দিলেন, কিংবা রফিক আজাদ কিংবা আখতারুজ্জামান ইলিয়াস, তারা তো তখন তাদের মতো করে খুব অসাধারণ আধুনিকতাবাদী চর্চা করতেন, বেসিক্যালি করছে, অ্যাস্থেটিকগুলিও করতেন, জীবনযাপনও করতেন। করছে। তাহলে আপনি অংশত কাছাকাছি ওনাদের সঙ্গে পরিচয় ছিল, আড্ডা দিচ্ছেন, বহিমান জীবনযাপন করেছেন, তাহলে কবিতায় তার প্রভাব পড়ার কথা। সেই কবিতাগুলো কোথায়? না, আমার সেই কবিতা তো আসেনি, আমি সে তো কবিতা লিখিনি তো আসলে। মানে সেরকম কবিতা আসলে আপনি খুব একটা আমি লেখেন না। লিখেছি প্রেমিক কবিতা, লিখেছি আসছে পুরোনো আমলে, সেই জন্য প্রেমিক কবিতা। সেগুলো কই? সেগুলো কি আসলে সংরক্ষিত? ছাপা টাপা হয় নাই? ছাপা হয়েছে, হয়তো কোথাও কোথাও হইতে পারে। আচ্ছা, কিছু এটা কিছু ছাপা কিন্তু হয়নি। এটা কিন্তু একটা তখন অনুবাদই করেছি আমি, নাজিম হিকমতের মেলা কবিতা অনুবাদ করেছি আমি। আমার কবিতার প্রথম স্বীকৃতি আমি পাই যার কাছ থেকে, রমেশ দাশগুপ্ত। ওদের অনেক কবিরে ইতিহাসে এটা রমেশ দাশগুপ্ত, ঠিক আছে। আরেকজন মানুষ সত্যিকার অর্থে যার কথা নাম না উচিত, সেটা আমি এবং সফা দুজনেই উপকৃত ছিলাম, মানে সত্যেন সেন। সভা তো ছিলই, সত্য তো সত্যেন সেন বলতে পারলো। এগুলো আপনি যা বলছেন এটা কিন্তু দারুণ হিস্ট্রি আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা আমরা যে পক্ষ বিপক্ষ ধরে আলাপ করি এগুলো কি হাস্যকর। এটা ননসেন্স, প্রত্যেকেই তো আসলে পরস্পর সম্পর্কিত, গভীরভাবে প্রভাবিত। মারাত্মক ক্ষতিকর। আজ আমি দেখুন সঞ্জিদা খাতুনের উপরে যে আমি যে লেখাটা লিখলাম, আমি তো মনে করি যে সেই সময় যে বাঙালি জাতিবাদ যখন গড়ে ওঠে, এবং সেই সময় রবীন্দ্রনাথের গান গাইতে পারা, এটা তো বিরাট ঘটনা ছিল, ইজি ঘটনা ছিল না, ঠিক না, সহজ ঘটনা ছিল না। এবং ছোট গ্রুপ হলে তারা যে অত্যন্ত মনোযোগের সঙ্গে এইটা চর্চা করেছেন, তাদের হাতে থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু তার যে পলিটিক্যাল কন্ট্রিবিউশন, এটা অস্বীকার করাটা হবে, এটা মারাত্মক মনে হয়। আমরা তারা বুঝে গেলে যে আমরা আসলে এখন জাতি গঠনের ক্ষেত্রে আমাদের আসলে কোনো সচেতন না, আমরা খালি ভাগ ভাগ করবো, একে বাদ দেবো, বাদ দিলে লম্বা সে কম বড় হয়েছে, কাকে বাদ দেবেন আপনি? এভরিবডি ইজ এ পার্ট অফ দ্য হিস্ট্রি। এবং এটা ইতিহাস পড়ার পদ্ধতি না, এটার পদ্ধতি নয়। এবং বাঙালি জাতিবাদের যে উত্থানের যুগে তো সঞ্জিতা খাতুনেরই জন্ম হবে, ঠিক না? এবং বিরাট বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন আছে পুরো স্কুলে, অবশ্যই প্রচুর মানুষ। ডেফিনেটলি ছায়ানট। শুনুন, আমি যদি এখন যদি একটু বেশি দাবি করি, অনেকে বলে অতিরিক্ত দাবি করবো, ছায়ানট না থাকলে বাংলা এই যে স্বাধীনতা আন্দোলন হতো না। মানে সিম্বলিক্যালি তো বলাই যায়, সিম্বলিক্যালি তো বলাই যায়, কারণ ওটা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আঠার মতো কাজ করেছে। পশ্চিমবঙ্গের ওই মমতার আপনার কি বলে ট্রাফিক সিগন্যাল রবীন্দ্রনাথের ব্যবহার, এটা না, কিন্তু রবীন্দ্রনাথ এখানে তখন